সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি স্রষ্টার অশেষ মহিমায় তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালোই আছো। আমি আল্লাহর মতে ভালো আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। যে শিক্ষার্থী, আজকে আমি রসায়ন প্রথম পত্র পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের উপর আলোচনা করব। পার্ট 3, অবস্থান্তর মৌল এবং এর ধর্মাবলী। প্রথমে আমি অবস্থান্তর মৌল সম্পর্কে বলি। অবস্থান্তর মৌল আমরা কাকে বলবো? যে সকল মৌলের সুস্থিত আয়ন অবস্থায় বিবস্থার ইলেকট্রন আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলে থাকি। অর্থাৎ অবস্থান্তর মৌলটা হচ্ছে যে মনে করো একটা ইলেকট্রন কনফিগারেশন করার পর যদি ডিউপস্থের ইলেকট্রন D1 থেকে D9 এই ধরনের ইলেকট্রন কনফিগারেশন থাকে সুস্থিত আয়ন অবস্থায়, তখন তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলে থাকি। যেমন যে সকল ডি ব্লক মৌলে সুস্থিত আয়ন অবস্থায় দ্বিপ্রস্তরে ইলেকট্রন আংশিকভাবে পূর্ণ থাকে। আংশিকভাবে মানে D1 থেকে 9 পূর্ণ থাকে, তাদেরকে সাধারণত আমরা অবস্থান্তর মৌল বলে থাকি। অবস্থান্তর মৌলগুলো সাধারণত কোথায় অবস্থিত? বিশেষ করে পর্যায় সারণী গ্রুপ 4 থেকে শুরু করে 11 পর্যন্ত, গ্রুপ 11 পর্যন্ত এই মৌলগুলো সাধারণত অবস্থিত। আবার গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 12 পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে ডি ব্লক মৌল, কিন্তু তাদের সুস্থিত আয়ন অবস্থায় তাদের বিশেষ করে গ্রুপ 3 মৌলসমূহের ডিপ্রস্থের কোনো ইলেকট্রন থাকে না। এবং গ্রুপ 12 যে মৌলগুলো আছে সাধারণত সেগুলো সুস্থিত আয়ন অবস্থায় ডিপ্রস্থের ইলেকট্রন পরিপূর্ণ থাকে, অর্থাৎ D10 থাকে। সেই জন্য সাধারণত তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলি না। কিন্তু গ্রুপ 4 থেকে শুরু করে গ্রুপ 11 পর্যন্ত যে মৌলগুলো আছে তাদেরকে আমরা সাধারণত অবস্থান্তর মৌল বলে থাকি, কারণ তাদের সুস্থিত আয়ন অবস্থায় দেখা যাবে যে কমপক্ষে একটি হলেও তাদের ডিপ্রস্থের ইলেকট্রন থাকে। বিশেষ করে মনে করো যে গ্রুপ 3, আমি যে গ্রুপ 3 কথা বললাম এবং গ্রুপ 12 এর কথা বললাম, এখানে গ্রুপ 3 তে সেটা 4টি মৌল আছে। যেমন বিশেষ করে মনে করো এই স্ক্যান্ডিয়াম, তারপর হচ্ছে ইট্রিয়াম, তারপর হচ্ছে ল্যান্থানাম, তারপর হচ্ছে অ্যাক্টিনাম। এই যে মনে করো 4টা মৌল আছে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই 4টা মৌল কিন্তু ডি ব্লক মৌল, কিন্তু অবস্থান্তর মৌল নয়। আবার গ্রুপ 12 এর মধ্যে যে মৌলগুলো আছে বিশেষ করে সেখানে জিঙ্ক আছে, তারপর মনে করো ক্যাডমিয়াম আছে, তার মনে করো মার্কারি আছে, তারপর মনে করো সেখানে কপারনেসিয়াম আছে। এই 4টা মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়, কারণ এই 4টা মৌলের আমি যদি ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে তাদের প্রত্যেকের যোজ্যতা স্তর অর্থাৎ সর্ববহিস্থ উপস্তরে এবং ঠিক তার পূর্ববর্তী উপস্তর ডি উপস্তরে, অর্থাৎ তাদের ইলেকট্রন কনফিগারেশন হবে n-1d 1 ns মনে করো 2 n = সেখানে 4 থেকে 7 পর্যন্ত হতে পারে। আবার ঠিক এখানে আমরা দেখব n-1 d10 এবং ns2 এই ধরনের ইলেকট্রন কনফিগারেশন পাবো। সেখানে n এর মান মনে করো 4 থেকে 7। এবং আমরা যখন সুস্থিত আয়ন অবস্থায় দেখব, বিশেষ করে গ্রুপ 3 এর যে মৌলগুলো আছে তাদের সাধারণত ইলেকট্রন সুস্থিত আয়ন হচ্ছে 3+, স্ক্যান্ডিয়াম 3+, ইট্রিয়াম 3+, ল্যান্থানাম 3+, অ্যাক্টিনাম 3+, অর্থাৎ সুস্থিত আয়ন অবস্থায় এই ডিপ্রস্থের এই সমস্ত ইলেকট্রনগুলো চলে যাবে। তখন সেখানে দেখা যাবে যে ns2 np6 এই ধরনের পরিপূর্ণ থাকবে, অর্থাৎ ডিতে কোনো ইলেকট্রন থাকবে না, বিধায় এদেরকে সাধারণত আমরা অবস্থান্তর মৌল বলি না। আবার যখন এগুলোর কথা চিন্তা করবো, এই সমস্ত মৌলগুলোর কথা চিন্তা করবো, অর্থাৎ জিঙ্ক 2+, জিঙ্ক আয়ন, বা মনে কর ক্যাডমিয়াম আয়ন, মার্কিউরিক আয়ন, কপারনেসিয়াম আয়ন, এগুলো সবগুলোর মধ্যে দেখা যাবে যে ডিটা পরিপূর্ণ থাকবে, অর্থাৎ সেখানে ডি এর মধ্যে 10টা ইলেকট্রন থাকবে। এইভাবে থাকার কারণে এদেরকে সাধারণত আমরা অবস্থান্তর মৌল বলি না। কিন্তু এখানে এই গ্রুপ 4 থেকে শুরু করে 11 পর্যন্ত যে মৌলগুলো থাকবে, মাঝখানে 8টা মৌল আছে, এরা কিন্তু প্রত্যেকের কিন্তু সুস্থিত আয়ন অবস্থায় দেখা যাবে যে কমপক্ষে একটি হলে ইলেকট্রন তাদের যোজ্যতা স্তরে অর্থাৎ ডি উপস্তরে আছে। যোজ্যতা স্তর ঠিক পূর্ববর্তী উপস্তর ডি উপস্তর ইলেকট্রন কমপক্ষে একটা এবং সর্বোচ্চ 9টা ইলেকট্রন থাকবে। তখন তাদেরকে সাধারণত আমরা অবস্থান্তর মৌল বলে থাকি।
বিশেষ করে গ্রুপ 4 এ আছে মনে করো টাইটেনিয়াম, বেরিলিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার। এই যে মনে করো এখানে এটা হচ্ছে আসলে এটা হচ্ছে প্রথম অবস্থান সিরিজের মৌল, বিশেষ করে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত এগুলো হচ্ছে প্রথম অবস্থান সিরিজের মৌল, যাদেরকে আমরা ডি ব্লক মৌল বলে থাকি। সর্বশেষ ইলেকট্রন ডি প্রস্থে যাচ্ছে বিদায় এদেরকে আমরা ডি ব্লক মৌল বলে থাকি। এবং এগুলো এরা এইটিয়াম থেকে শুরু করে ক্যাডমিয়াম পর্যন্ত এরা হচ্ছে যে 4 ডি ব্লক মৌল। আর এগুলো হচ্ছে বিশেষ করে ল্যান্থানাম থেকে মার্কারি পর্যন্ত এগুলো হচ্ছে ল্যান্থানামের মাঝখানে। আবার মনে করো দেখবে যে সিরিয়াম থেকে শুরু করে লুটেনশিয়াম পর্যন্ত এগুলো হচ্ছে ল্যান্থানাইট মৌল। আবার অ্যাক্টিনামের পরে যে থোরিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম পর্যন্ত এই মৌলগুলো হচ্ছে সাধারণত অ্যাক্টিনাইট মৌল। এবং এই মৌলগুলো বিশেষ করে গ্রুপ 3 তে যেগুলো আছে, গ্রুপ 4 এ 12 এ যেগুলো আছে তাদের কিন্তু সুস্থিত আয়ন অবস্থায় ডিপোজিটের ইলেকট্রন কোনো সময় পরিপূর্ণ থাকতেছে, কোনো সময় কোনো ইলেকট্রন থাকতেছে না, সেই জন্য সেগুলোকে সাধারণত আমরা অবস্থান্তর মৌল বলি না। এখন অনেক সময় এরকম প্রশ্ন আসে যে স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয় কেন, অনুধাবনমূলক প্রশ্ন। জিঙ্ক অবস্থান্তর মৌল নয় কেন, তার উত্তর দেওয়ার সময় প্রথম অবস্থান্তর মৌলের সংখ্যাটা দিতে হবে। দেওয়ার পর যে মৌলটা অবস্থান্তর মৌল নয় বলা হবে সেটার ইলেকট্রন কনফিগারেশন দেখাতে হবে। দেখা এটা সুস্থিত আয়ন অবস্থায় ইলেকট্রন কনফিগারেশন দেখাতে হবে। দেখানোর পর দেখা যাবে যে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে সেখানে ডিপোজিটের কোনো ইলেকট্রন নেই, সেই জন্য তাকে সাধারণত আমরা অবস্থান্তর মৌল বলি না। আবার যখন জিঙ্কের কথা আসবে ঠিক অবস্থান্তর মৌলের সংখ্যাটা দেওয়ার পর আমি ইলেকট্রন কনফিগারেশন তোমাদেরকে দেখাতে হবে জিঙ্কের। এরপর জিঙ্কের সুস্থিত আয়ন হচ্ছে জিঙ্ক 2+ আয়ন, এই অবস্থায় তার কিন্তু ইলেকট্রন কনফিগারেশন দেখাতে হবে। দেখানোর পর দেখা যাবে যে সেখানে ডি প্রস্থের ইলেকট্রন পরিপূর্ণ অবস্থা আছে, সেই জন্য সেটাকে আমরা অবস্থান্তর মৌল বলি না। এভাবে সাধারণত অ্যান্সারটা দিতে হবে। ঠিক একইভাবে মনে কর টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক এদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো সুস্থিত আয়ন অবস্থায় এমন একটা সুস্থিত আয়ন ধরতে হবে যে অবস্থায় দেখা যাবে যে ডি প্রস্থের কমপক্ষে একটা ইলেকট্রন আছে কিংবা সর্বোচ্চ 9টা ইলেকট্রন আছে। এদের ইলেকট্রন কনফিগারেশনের মাধ্যমে আমরা ব্যাখ্যা করবো যে এই মৌলটা বিশেষ করে এই টাইটেনিয়াম থেকে শুরু করে কপার পর্যন্ত যে মৌলগুলো আছে তার অবস্থান্তর মৌল, সেটা তার ইলেকট্রন কনফিগারেশনের মাধ্যমে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এই যে মনে করো কপার, যেমন কপারের 2টা আয়ন আছে, একটা হচ্ছে কিপ প্লাস, একটা হচ্ছে কিপ প্রি। এখন কপার আঁশ দিয়ে যদি তুমি যদি দেখাও, তোমরা যদি কপার আঁশ দিয়ে দেখাও তাহলে দেখবে ডি প্রস্থের ইলেকট্রন পরিপূর্ণ আছে। কিন্তু কপার ই দিয়ে যখন দেখাবে, কপার ই অর্থাৎ কিপ প্রি এর ইলেকট্রন কনফিগারেশন যখন দেখাবে তখন দেখবে ডি প্রস্থের ইলেকট্রন 9টা ইলেকট্রন আছে। এই অবস্থায় সাধারণত তাদেরকে আমরা বলতে পারি এই কপার হচ্ছে একটা অবস্থান্তর মৌল। প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু অবস্থান্তর মৌলের বিশেষ করে আমি 4 ব্লকের মৌল সম্পর্কে বলছিলাম যে 3D ব্লক মৌল, 4D ব্লক মৌল, 5D ব্লক এলিমেন্ট, 6D ব্লক এলিমেন্ট এই ধরনের থাকে। অর্থাৎ আমরা এখানে বিশেষ করে অবস্থান্তর মৌলগুলো যে কতগুলো ধর্ম আছে, ধর্মগুলো নিয়ে আমি বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষায় উদ্দীপক হিসেবে অনেক সময় থাকে। বিশেষ করে অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই সে বৈশিষ্ট্যগুলো হচ্ছে যেগুলো রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হবে, যেগুলো পরীক্ষায় আসে সাধারণত। তাদের মধ্যে যে ধর্মাবলী অর্থাৎ অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। অর্থাৎ অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। 2 নম্বর হচ্ছে অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে। 3 নম্বর হচ্ছে অবস্থান্তর মৌলসমূহ জটিল যৌগ গঠন করে। 4 নম্বর হচ্ছে অবস্থান্তর মৌলসমূহ প্রভাবক হিসাবে ক্রিয়া করে। 5 নম্বর হচ্ছে অবস্থান্তর মৌলসমূহ সাধারণত প্যারাম্যাগনেটিজম। সাথে আমরা জানি আসলে পরিবর্তনশীল জারণ অবস্থা আমরা কাদেরকে বলবো, বিশেষ করে যে সকল কোনো একটা মৌলের যদি একাধিক ধরনের জারণ মান থাকে তখন ওই জারণ অবস্থাকে আমরা সাধারণত পরিবর্তনশীল জারণ অবস্থা বলে থাকি। যে বিশেষ করে অবস্থান্তর মৌল যেগুলো আছে তাদের মধ্যে দেখবে একাধিক ধরনের জারণ অবস্থা আছে, একাধিক ধরনের যৌগ তারা গঠন করে, তাই আমরা ওই মৌলগুলো যে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে সেটা আমরা বলতে পারি। আমি প্রথমে মনে করি অবস্থান্তর মৌলের সময় যে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করি সে সম্পর্কে একটু ব্যাখ্যা দিতে চাচ্ছি। যে প্রথমে আমি বলবো যে অবস্থান্তর মৌলগুলো পরিবর্তনশীল জারণ অবস্থা
প্রদর্শন করে। তার প্রমাণটা কি? অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল জারণ অবস্থা পরিবর্তনশীল জারণ অবস্থা বা যোজ্যতা প্রদর্শন করে। তো এরকম প্রশ্ন আসলে যদি কোনো অংশে যদি অবস্থান্তর মৌলের সংখ্যাটা যদি চাওয়া না হয় এই পূর্ববর্তী প্রশ্নে, অর্থাৎ মনে করো একটা প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে, একটা উদ্দীপক দিল, সেই উদ্দীপকে যদি মনে করো অবস্থান্তর মৌল সংখ্যাটা যদি না আসে, তাহলে এখানে কিন্তু অবস্থান্তর মৌলের সংখ্যাটাও কিন্তু তুমি জ্ঞান হিসেবে ধরে নিতে পারবে তোমরা, যে সকল মৌলের সুস্থিত আয়ন অবস্থায় দ্বিপ্রস্তরে ইলেকট্রন আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে আমরা সাধারণত অবস্থান্তর মৌল বলে থাকি। আর পরিবর্তনশীল জারণ অবস্থা বা পরিবর্তনশীল যোজ্যতা আমরা কাদেরকে বলবো? যদি মনে করো কোনো একটা মৌলের একাধিক যোজ্যতা থাকে, একাধিক জারণ মান থাকে, ওই জারণ মানকে সাধারণত আমরা পরিবর্তনশীল জারণ অবস্থা বলে থাকি বা পরিবর্তনশীল যোজ্যতা বলে থাকি। বিশেষ করে মনে করে এই যে আমি বললাম 3D ব্লক মৌল, তোমাকে প্রশ্ন অনেক সময় আসতে পারে 3D ব্লক মৌল সমূহ কি কি, অথবা প্রথম অবস্থান সিরিজের মৌলগুলো কি কি? প্রথম অবস্থান্তর সিরিজ মৌল প্রথম অবস্থান্তর সিরিজ মৌল কোনগুলো? এখানে আমরা জানি সাধারণত অবস্থান্তর মৌলের মধ্যে প্রথম অবস্থান্তর সিরিজের মৌলগুলো হচ্ছে স্ক্যান্ডিয়াম থেকে শুরু, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই 10টা মৌল প্রথম অবস্থার সিরিজের মৌল, যে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই 10টা মৌল হচ্ছে 3D ব্লক মৌল এবং প্রথম অবস্থান সিরিজের মৌল। এবং আমরা দেখবো আসলে তাদের জারণ অবস্থা বা জারণ মান বা জারণ সংখ্যা, জারণ অবস্থা যে কথা, জারণ মানও সেই কথা, জারণ সংখ্যা এক কথা। এটা একটা সংজ্ঞা আছে, তোমার সেকেন্ড ইয়ারে গিয়ে পড়বে যে পরিমাণগত রসায়নে পড়বে যে জারণ অবস্থা কাকে বলে, জারণ সংখ্যা কাকে বলে। আসলে কোনো একটা মৌল যে পরিমাণ চার্জ বহন করে, ইলেকট্রনকে একবার গ্রহণের পর যে পরিমাণ চার্জ বহন করবে সেটাকে সাধারণত আমরা জারণ অবস্থা বলে থাকি। যেমন তোমরা যদি বলো যে সোডিয়াম একটা ধাতু, সালফার একটা অধাতু, তারা কোনো চার্জ বহন করে নাই মৌল অবস্থায়, তখন আমরা বলবো তার জারণ মান হচ্ছে 0। কিন্তু তার একটা নির্দিষ্ট যোজনী, যে যোজ্যতা স্তরে মনে করো এই যোজনী হচ্ছে একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হওয়ার যে একটা সামর্থ্য ক্ষমতা, সেটাকে সাধারণত আমরা যোজনী বলে থাকি। কিন্তু জারণ অবস্থা হচ্ছে যে একটা মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের পর সে যে যতটুকু বস্তু অর্থাৎ তার মধ্যে যে চার্জ সে বহন করবে সেটাকে সাধারণত আমরা জারণ অবস্থা বলে থাকি বা জারণ সংখ্যা বলে থাকি বা জারণ মান বলে থাকি। যেমন মনে করো এই যে জারণ অবস্থা বললাম, যেমন স্ক্যান্ডিয়াম, সে মনে করো যৌগ গঠন করবে, ত্রিযোজী যৌগ গঠন করবে, তার জারণ মান +3 হয়। সে কখনো মনে করো দ্বিযোজী যৌগ গঠন করে না, একযোজী যৌগ গঠন করে না, সে সর্বদা করে ত্রিযোজী যৌগ গঠন করে। সেই জন্য এটা কিন্তু আসলে অবস্থান্তর মৌল নয়, সেই জন্য এই জারণ অবস্থা সবসময় দেখবো +3। এটাও কিন্তু অবস্থান্তর মৌল নয়, এই জারণ মান দেখবো +2, একটা স্থির জারণ অবস্থা প্রদর্শন করে। কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে অবস্থান্তর মৌলসমূহ, আর স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এরা কিন্তু অবস্থান্তর মৌল নয়। শুরুতেই আমি বলেছি অবস্থান্তর মৌল নয় কেন, কিন্তু এই মৌলগুলো বিশেষ করে টাইটেনিয়াম থেকে শুরু করে কপার পর্যন্ত এই মৌলগুলো কিন্তু অবস্থান্তর মৌল। এবং এদের মধ্যে দেখা যাবে যে একাধিক জারণ অবস্থা দেখাবে, যেমন টাইটেনিয়ামের জারণ অবস্থা +2 হতে পারে, +3 হতে পারে, টাইটেনি, যেমন ভ্যানেডিয়ামের +2 হয়, +3 হয়, +4 হয়, +5 হয়, +5 পর্যন্ত তার জারণ অবস্থা হয়, +5 পর্যন্ত জারণ অবস্থা হয়, +2, +3, +4ও হয়। কিন্তু আমরা সাধারণত টাইটেনি এগুলো যেন বিশেষ করে +2 এবং +4 কে গ্রহণ করে থাকি। +3ও কিন্তু জারণ অবস্থা, মনে কর টাইটেনিয়াম ট্রাইঅক্সাইড Ti2O3, সেখানে টাইটেনিয়ামের যোজেন 3 হিসাবে ধরে নেওয়া হচ্ছে, যেমন নাইট্রোজেন পেন্টঅক্সাইড নাইট্রোজেন যোজেন 5 ধরা হয়, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড সেখানে নাইট্রোজেন যোজেন 3 ধরা হয়, এরকম আর কি। তাহলে ক্রোমিয়ামের জারণ অবস্থা মনে কর +2 হয়, +3 হয়, +4 হয়, +5 হয়, +6 হয়। আবার মনে কর ম্যাঙ্গানিজের জারণ মান +2 হয়, +3 হয়, +4 হয়, +5 হয়, +6 হয়, +7 হয়। আয়রনের জারণ অবস্থা +2 হয়, আবার +3 হয়। কোবাল্টের জারণ অবস্থা +2 হয়,
+3 হয়, নিকেলের জারণ অবস্থা +2 +3, কপারের জারণ অবস্থা +1 এবং +2। এই যে আমরা দেখতে পাচ্ছি যে মনে করেন স্কেন্ডিয়াম এবং জিঙ্ক ছাড়া মাঝখানে যে মৌলগুলো আছে, বিশেষ করে টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এই মৌলগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক জারণ অবস্থা আছে। এটা আমরা এখান থেকে প্রমাণ পাচ্ছি যে একাধিক জারণ মান সে প্রদর্শন করে, সেই জন্য এই মৌলগুলোকে সাধারণত আমরা পরিবর্তনশীল জারণ অবস্থার মৌল বলে থাকি। বিশেষ করে মনে করো যদি এখন তোমাকে পরীক্ষা যদি আসে যে একটা অবস্থান মৌলের কথা বলা হয়েছে, যে বলা হলো যে ম্যাঙ্গানিজ পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে ব্যাখ্যা করো, তাহলে ম্যাঙ্গানিজ পরিবর্তনশীল জারণ অবস্থা ব্যাখ্যা করে, তাহলে এখানে বিশেষ করে অবস্থান মৌলের সংজ্ঞাটা দেবে, পরিবর্তনশীল জারণ অবস্থা কি কাকে বলে সেটাও একটু দেখাবে, এরপরে তুমি ম্যাঙ্গানিজের একাধিক জারণ মানগুলো দেখাবে, এরপর তাদের উদাহরণ দেবে। 3 নম্বরে জেনে এটুকুই যথেষ্ট। এরপর যে 4 নম্বর হিসেবে আসে, তাহলে তাদের মনে করো কিছু প্রয়োগ দেখাবে, যে অবস্থান্ত মৌলগুলো কিছু প্রয়োগ আছে, যে সে কিন্তু প্রভাব হিসাবে ক্রিয়া করে, সে আবার রঙিন যৌগ গঠন করে, আরেকটা পার্ট নিয়ে সেখানে একটু আলোচনা করে বুঝিয়ে দিতে হবে। কিন্তু এটা 3 নম্বর প্রশ্ন হিসেবে আসে। তাহলে আমরা এই ম্যাঙ্গানিজের নিয়ে যদি বলি, এখানে যে 6 ধরনের জারণ অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই 6 ধরনের জারণ অবস্থা মনে করো বিশেষ করে আমরা বিভিন্ন যৌগ নিয়ে একটু আলোচনা করব। যেমন মনে করো ম্যাঙ্গানিজের +2 যখন হবে সেটা হচ্ছে ম্যাঙ্গানাস অক্সাইড। ম্যাঙ্গানিজের জারণ মান যখন +3 হবে তখন ডাইম্যাঙ্গানাস ট্রাইঅক্সাইড। ম্যাঙ্গানিজের জারণ মান যখন 4 হবে তখন ম্যাঙ্গানাস ডাইঅক্সাইড। ম্যাঙ্গানিজের জারণ মান যখন +5 হবে তখন ডাইম্যাঙ্গানাস পেন্টাঅক্সাইড। ম্যাঙ্গানিজের জারণ মান যখন +6 হবে তখন পটাশিয়াম ম্যাঙ্গানেট। ম্যাঙ্গানিজের জারণ মান যখন +7 হবে তখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এবার সাধারণত আমরা দেখাতে পারি। অর্থাৎ এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ম্যাঙ্গানিজের জারণ মান +2, এই জায়গায় দেখা যাচ্ছে +3, এই জায়গায় দেখা যাচ্ছে +4, এই জায়গায় দেখা যাচ্ছে +5, এখানে দেখা যাচ্ছে +6, এখানে দেখা যাচ্ছে +7। যদি এই ধরনের জারণ মান দেখা যায়, আমরা ম্যাঙ্গানিজকে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে সেই কথাটা আমরা বলতে পারি। সে একই রকম ভাবে আমরা কপারে যেমন কিপ্রাস ক্লোরাইড, কিপ্রিক ক্লোরাইড, তাহলে কিপ্রাস ক্লোরাইড আমরা লিখি কিরকম CuCl, আবার কিপ্রিক ক্লোরাইড লিখি CuCl2। কিন্তু কিপ্রাস ক্লোরাইড সুস্থিতির কার জন্য এবার সংখ্যাটা না লিখে কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে এভাবে সংখ্যাটা লিখতে হয়। আসলে এখানে ক্লোরিন এবং কপার উভয়ের জারণ মান কিন্তু সেম। এখানে আবার কপার প্লাস যখন বলবে, কপার প্লাস দিয়ে কিন্তু অবস্থান্ত মূলে ব্যাখ্যা দেওয়া যাবে না, কারণ কপার প্লাস অবস্থায় দেখা যাবে যে সুস্থিত আয়ন অবস্থায় ইলেকট্রন পরিপূর্ণ, ডি প্রস্তর ইলেকট্রন পরিপূর্ণ, সেই জন্য সেটাকে সাধারণত আমরা সেক্ষেত্রে অবস্থান্ত মূল বলবো না। আচ্ছা, তাহলে এই পরিবর্তনশীল জারণ অবস্থা কেন প্রদর্শন করে সেই সম্পর্কে ব্যাখ্যা দিলাম। এরপর আসো যে এরা রঙিন যৌগ গঠন করে। আসলে অবস্থান্ত মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে, সে ব্যাখ্যা আমরা কিভাবে দেব? রঙিন যৌগ গঠনের ব্যাখ্যাটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। রঙিন যৌগ গঠন করে, তাহলে অবস্থান্ত মৌলের সংজ্ঞাটা আমরা জানি এবং আমরা বুঝবো যে আসলে প্রত্যেকটা অরবিটাল সমশক্তি সম্পন্ন অবস্থায় থাকে এবং আমরা জানি সেগুলিতে প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করে এবং তাদের স্পিনগুলো হবে একইমুখী। এটা হচ্ছে হোল্ডের নীতি। এখন আমি যখন মনে করো ইলেকট্রনগুলো সাধারণত অরবিটালে সমান শক্তি সম্পন্ন অবস্থায় অর্থাৎ থাকে, তখন প্রত্যেকটা অরবিটালে প্রথমে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে এবং তাদের স্পিনগুলো হবে একইমুখী। যখন যুগ্ম হবে তাদের স্পিনগুলো হবে বিপরীতমুখী। যেমন আমি যদি আয়রনের কথা বলি, যে কোনো একটা মৌল নিয়ে আলোচনা করতে পারি, 26 পারমাণবিক মৌল, আমি যখন ইলেকট্রন কনফিগারেশন করবো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত হবে? 2 4 10 12 18 20 20 এর চেয়ে 26। এবার আমি যদি সাজাই 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 লিখে আমি 4s2 লিখবো। এটা আমি মনে করি একটা আয়রনের ইলেকট্রন কনফিগারেশন। এরপর আয়রন 2+ যখন দেব তখন দেখবে যে 1s2 থেকে শুরু করে এখানে 3d6 হচ্ছে, অর্থাৎ এখানে ডিটা সুস্থিত আয়ন অবস্থায়, ডিটা অপূর্ণ অবস্থায় আছে, সেই জন্য সেটাকে আমরা অবস্থান্ত মৌল বলে থাকি। অবস্থান্ত মৌল এটা, কিন্তু তার সুস্থিত আয়ন হচ্ছে আয়রন 2+, তার সুস্থিত আয়ন হচ্ছে আয়রন 3+। এবার মনে করো আমরা যদি দেখি তাহলে 3p6 3d কত হবে 5,
সুস্থিত আয়ন অবস্থায় ডি উপস্থিত ইলেকট্রন দেখা যাচ্ছে অর্ধপূর্ণ বা আংশিকভাবে পূর্ণ, অর্থাৎ ডি এর মধ্যে 1 থেকে 9টা পর্যন্ত ইলেকট্রন থাকবে। এবং এই অবস্থায় আমরা দেখব যে আয়রনের মনে করা আসলে সুস্থিত আয়ন অবস্থায় দেখা যাবে যে 1s2 থেকে 3p6, এবং এখানে যে 5টা অরবিটাল আছে তারা কিন্তু ডিজেনারেট অবস্থা আছে। ডিজেনারেট শব্দের অর্থ হচ্ছে সমশক্তি সম্পন্ন অবস্থা। এটা হচ্ছে ডিজেনারেট স্টেট, ডিজেনারেট স্টেট সুস্থিত আয়ন অবস্থায়। অর্থাৎ দেখেন তখন ইলেকট্রন প্রথমে একটা করে আমি দেবো, এইভাবে দিয়ে গেলাম, এবং পরবর্তীতে এখানে যুগ্ম করে দিলাম। এবং যখন এই লিগ্যান্ডের সাথে অর্থাৎ অবস্থান্তর মৌলের সাথে লিগ্যান্ডের যখন মনে করো সেখানে মনে করো মুখোমুখি হবে, তখন তাদের মধ্যে সংঘর্ষের কারণে তাদের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হয়, অর্থাৎ নন ডিজাইন্ড অবস্থা সৃষ্টি করে। নন ডিজাইন্ড অবস্থাটা কীরকম, যে অর্থাৎ দুইটা শক্তিতে বিভক্ত হয়ে যাবে, দুইটা শক্তিতে বিভক্ত হয়ে যাবে। এবং প্রথমে নিম্ন শক্তি স্তরগুলো পরিপূর্ণ করবে। আসলে এটা হচ্ছে dz স্কোয়ার, dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, dxy, dyz, dzx, এগুলো হচ্ছে এক একটা অরবিটাল। আর প্রথমে নিচের অরবিটালগুলো পরিপূর্ণ করবে, যেমন এখানে একটা করে করে ইলেকট্রন প্রথমে যাবে, এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে 6টা ইলেকট্রন আছে। তো নিচের স্তরটা প্রথমে পরিপূর্ণ করবে, এবার পরিপূর্ণ করে যাবে, পরবর্তীতে উচ্চ শক্তি স্তরে যাবে। তাহলে এখানে যে পরিমাণ একটা পার্থক্য সৃষ্টি হবে, এটা লিগ্যান্ড এবং অবস্থান্তর মৌলের মধ্যে বিকর্ষণের কারণে এই পার্থক্যটা সৃষ্টি হয়। অর্থাৎ এখানে একটা পার্থক্য, যে পার্থক্যটা সৃষ্টি হবে সেটা ড্যালি সমান এস নিউ এর সমতুল্য। অর্থাৎ এখানে পার্থক্যটা যত বাড়বে তত কিন্তু রঙিনত্ব বৃদ্ধি পাবে। এই পার্থক্যের মধ্যে ড্যালির মান মনে করো সাধারণত E2 মাইনাস E1 এর উপর নির্ভর করে 2 দ্বারা ভাগ করলে এখানে কি হবে, অর্থাৎ এখানে E2 হচ্ছে 6, E1 হচ্ছে 0, তাহলে এখানে পার্থক্যটা 6 পাচ্ছি। অর্থাৎ এটা মনে করো এই পার্থক্যের কারণে মনে করো সাধারণত এখানে এই পার্থক্যটার কারণে আমরা যে এখান থেকে যে রশ্মিটা সৃষ্টি হবে সেটা কিন্তু অনেক সময় দেখা যায় দৃশ্যমান আলোর যে বর্ণের সাথে মিলে যাবে তার তরঙ্গ দৈর্ঘ্যটা, অর্থাৎ ল্যাম্বডাটা তরঙ্গ দৈর্ঘ্যটা যেটার সাথে মিলে যাবে তার পরিপূরক বর্ণে বর্ণিত হবে। যেমন আমরা জানি যে মনে করো দৃশ্যমান অঞ্চলে 7 ধরনের বর্ণ সৃষ্টি হয়, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এখন যেটার সাথে মনে করেন আমরা জানি ফেরাস লবণগুলো সবুজ বর্ণের, তার মধ্যে ফেরিক লবণগুলো বাদামি টাইপের, কপার লবণগুলো মনে করেন নীল টাইপের। এই যে কতগুলো মনে করেন আমাদের জানা আছে, অর্থাৎ এগুলো তরঙ্গ দৈর্ঘ্যটা দেখা যাবে যে দৃশ্যমান আলোর যে বর্ণের সাথে মিল পাওয়া যাবে তার তরঙ্গ দৈর্ঘ্যের মানটা সে ধর্মের পরিপূরক বর্ণে বর্ণিত হবে। এই জন্য সাধারণত আমরা বলতে পারি যে অবস্থান মৌলসমূহ সাধারণত রঙিন যৌগ গঠন করে। এটা আমি বললাম ডিজেনারেট স্টেট, আর এটা হচ্ছে নন ডিজেনারেট স্টেট। এটা হচ্ছে নন ডিজেনারেট স্টেট। এবার আমরা লিখতে পারি নন ডিজেনারেট স্টেট, আমরা এভাবে দেখাতে পারি। তাহলে সাধারণত এভাবে সাধারণত আমরা বলতে পারি যে অবস্থান মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে। আচ্ছা, অবস্থান মৌলসমূহ জটিল যৌগ গঠন করে কেন সেটা আমরা ব্যাখ্যা করব। যে অবস্থান মৌলসমূহ জটিল যৌগ গঠনের কারণ ব্যাখ্যা করব। সাধারণত আমরা জানি জটিল যৌগ কাকে বলে, সেটা প্রথমে আমাদেরকে একটু ব্যাখ্যা দিতে হবে। জটিল যৌগ হচ্ছে আসলে যে মনে করো কোনো একটা অবস্থান্তর মৌলে, অর্থাৎ বিশেষ করে কমপক্ষে একটি নিঃসঙ্গী ইলেকট্রন যুগল আছে, এই ধরনের কোনো অণু, পরমাণু বা আয়ন যদি অবস্থান্তর মৌলে এককভাবে ইলেকট্রন প্রদান সহকারে সন্নিবেশ বন্ধন সৃষ্টির মাধ্যমে যে যৌগ গঠন করে তাকে সাধারণত আমরা জটিল যৌগ বলে থাকি। অর্থাৎ জটিল যৌগের ডিফিনিশন হচ্ছে যে মনে করো কোনো একটা মৌলে মনে করো বিশেষ করে যদি মনে করো কমপক্ষে একটি নিঃসঙ্গী ইলেকট্রন যুগল আছে, এই ধরনের কোনো অণু, পরমাণু বা আয়ন যদি মনে করে এককভাবে কোনো অবস্থান্তর মৌলে ইলেকট্রন প্রদান সহকারে সন্নিবেশ বন্ধন সৃষ্টির মাধ্যমে যে যৌগ গঠন করে তাকে সাধারণত আমরা কি বলে থাকি, তাকে আমরা জটিল যৌগ বলে থাকি। এবং এককভাবে যে ইলেকট্রন প্রদান করবে নিঃসঙ্গী ইলেকট্রন যুগল প্রদানকারী মূলক বা পরমাণু বা অণুকে সাধারণত আমরা লিগ্যান্ড বলে থাকি। অর্থাৎ কমপক্ষে একটি নিঃসঙ্গী ইলেকট্রন যুগল আছে, এই ধরনের কোনো অণু, পরমাণু বা আয়ন যদি কোনো অবস্থান্তর মৌলে এককভাবে ইলেকট্রন প্রদান সহকারে সন্নিবেশ বন্ধন সৃষ্টির মাধ্যমে যে যৌগ গঠন করে, যে আয়ন গঠন করে তাকে আমরা সাধারণত জটিল যৌগ বা জটিল আয়ন বলে থাকি।
এবং যারা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানের মাধ্যমে সন্নিবেশ সৃষ্টি করবে তাকে সাধারণত আমরা লিগ্যান্ড বলে থাকি। তাহলে অবস্থান্ত মৌলগুলো যে জটিল যৌগ গঠন করে তার একটা নির্দিষ্ট প্রমাণ, যে মনে করেন আমরা বলতে পারি যে মনে করেন টেট্রাএমিন কপার সালফেট, মনে করি এটা একটা যৌগ। এই যৌগের মধ্যে এটা একটা জটিল যৌগ, এটা হচ্ছে একটা জটিল যৌগ। আর সেখানে টেট্রাএমিন কপার 2+ আয়ন হচ্ছে একটা জটিল আয়ন। আমি যখন কপার ইলেকট্রন কনফিগারেশন করব, যেমন মনে কর 29 পারমাণবিক আবিষ্ট মৌল 1s2 2s2 2p6 3s2 3p6 3d মনে কর 10 4s1, আমি একেবারে ইলেকট্রন কনফিগারেশন করবে না আপরুর বাদ দিয়ে তাদের ইলেকট্রন মনে করো গ্রহণের যে মনে করো যে পরিমাণ ইলেকট্রন তাদের থাকার প্রয়োজন, সেভাবে আমি একটা ইলেকট্রন কনফিগারেশন দেখালাম কপারে। এখন কপার 2+ যখন দেব তখন দেখবে যে এই ইলেকট্রন কনফিগারেশন এই টাইপের হবে, অর্থাৎ 3d9 হবে। এখন যখন মনে করো এটা মনে করি ইলেকট্রন কনফিগারেশন 1s2 থেকে শুরু করে 3p6 রেখে এখানে 3d এর মধ্যে আমরা দেখবো যে আসলে সেখানে অরবিটাল আছে 5টা। এই 5টা অরবিটালের মধ্যে প্রথমে একটা একটা করে ইলেকট্রন যাবে, এরপরে মনে করো যুগ্ম হবে ইলেকট্রনগুলো, এইভাবে যুগ্ম হবে। যুগ্ম হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে 3d তে একটা ইলেকট্রন অযুগ্ম অবস্থায় আছে। এখন আমি যখন মনে করি এই আয়নটা লিখবো, এই আয়নের জন্য ইলেকট্রন কনফিগারেশন কি লিখব, 1s2 2s2 2p6 3s2 3p6, এটা হচ্ছে 3d উপস্তর, এটা হচ্ছে 4s উপস্তর, এটা হচ্ছে 4p উপস্তর, এটা হচ্ছে মনে কর 4d উপস্তর। এবার মনে কর 4d উপস্তরটা দেখালাম, এটা হচ্ছে 3d, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p, এটা হচ্ছে 4d। তাহলে এখানে মনে করো এখানে 5টা অরবিটাল আছে, 1 2 3 4 5, এখানে 3টা অরবিটাল দেখালাম। তাহলে এখানে মনে করি ইলেকট্রনগুলো এভাবে আছে, এভাবে থাকবে, কিন্তু এখানে একটা অযুগ্ম ইলেকট্রন থাকার কারণে এই ইলেকট্রনটা মনে করো আমরা 4d তে পার করে দিতে পারি, কিন্তু বই পুস্তকে তুমি দেখবে 4p তে দেওয়া হয়েছে, 4p তে এটা হবে না, d তে থাকবে। অর্থাৎ এখানে একটা ইলেকট্রন থাকার কারণে এখানে অ্যামোনিয়ার যে আসার একটা আগ্রহ, লিগ্যান্ড প্রবেশের আগ্রহ, সেটা যদি পরিপূর্ণ থাকতো তাহলে সে আগ্রহটা তার মধ্যে থাকতো না। কিন্তু এখন আমি অ্যামোনিয়ার নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, আমরা দেখবো এখানে একটা যাচ্ছে, অ্যামোনিয়ার নিঃসঙ্গ ইলেকট্রন যুগল এখানে এক জোট যাচ্ছে, তারপর এখানে এক জোট যাচ্ছে অ্যামোনিয়ার নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, এবং আর এক জোট নিঃসঙ্গ ইলেকট্রন যুগল এখানে যদি যাওয়ার কোনো সুযোগ না ঘটে তাহলে সেটা এই ডিতের মধ্যে যাবে, কিন্তু পিতে যাবে না। যদি এটা পরিপূর্ণ হয়ে থাকতো তাহলে কিন্তু পিতে যেত, তখন sp3 সংকরণ হতো। এখন কিন্তু এটা sp3 সংকরণ না হয়ে এখানে sp2d হাইব্রিডাইজেশন হবে, হাইব্রিডাইজেশন হবে। এবার সাধারণত আমরা যখন এই ধরনের dsp2 হাইব্রিডাইজেশন হবে তখন কিন্তু তার গঠনটা হবে স্কোয়ার পিরামিডাল, অর্থাৎ বর্গাকার সমতলীয়। যখন কম্পাউন্ড আয়নটা দেখাবো বা সালফেট যৌগটা দেখাবো তখন তার আসলে গঠনের স্ট্রাকচারটা কিরকম হবে সেটা একটু দেখাই। যে মনে করো এখানে আমি কপার দেব, সেই কপারের মধ্যে এটা একটা বর্গক্ষেত্র হিসেবে থাকবে, এটা একটা বর্গক্ষেত্র হিসেবে থাকবে, এখানে অ্যামোনিয়া, এখানে অ্যামোনিয়া, এখানে অ্যামোনিয়া, এখানে অ্যামোনিয়া হবে। এখানে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল একবার প্রদান করবে ইলেকট্রন, এর প্রদানের মাধ্যমে এখানে স্বনির্বন্ধ সৃষ্টি করবে। এই স্বনির্বন্ধ সৃষ্টিকারী এই অণুগুলোকে সাধারণত আমরা লিগ্যান্ড বলে থাকি, এবং এই সমস্ত যৌগটা এই আয়নটাকে আমরা জটিল আয়ন বলে থাকি। এবং এখানে যখন সালফেট কম্পাউন্ডটা দেবো, সালফেট আয়নটা সহ লিখবো, তখন এটাকে আমরা একটা জটিল যৌগ বলে থাকি। তাহলে এই গঠনটা যে স্কোয়ার পিরামিডাল বর্গাকার সমতলীয়, এটা সাধারণত একটা যে জটিল যৌগ বা জটিল আয়ন হচ্ছে যে টেট্রামিন কপার 2+ আয়ন, জটিল যৌগ হচ্ছে টেট্রামিন কপার সালফেট। টেট্রামিন কেন হচ্ছে এগুলো কিন্তু আগে পড়ানো হয়েছে, তাহলে এগুলোর উপর ভিত্তি করে সাধারণত আমরা বলতে পারি এটা জটিল যৌগ গঠন করে, জটিল আয়ন গঠন করে। হয়তো মনে করো পরীক্ষা আসলো যে কপার না দিয়ে হয়তো আয়রন দিল, আয়রন দেখবে সেখানে লিগ্যান্ড থাকবে 6টা, কারণ তার সর্বোচ্চ যোজনী হচ্ছে 3 যোজন যদি সর্বোচ্চ হয় তাহলে লিগ্যান্ড থাকবে সেখানে 6টা, 2 যোজি হলে সেখানে লিগ্যান্ড থাকবে 4টা, 1 যোজি হলে সেখানে লিগ্যান্ড থাকবে 2টা। এভাবে সাধারণত আমরা তাদের ব্যাখ্যা দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে মনে করো জটিল যৌগ গঠন করে সেটা ব্যাখ্যা আসলে জটিল যৌগের সংজ্ঞাটা দেবে, এটা জ্ঞান, এটা একটা উদাহরণ দেবে, উদাহরণ দিয়ে এটা বর্ণনা করবে, ইলেকট্রন কনফিগারেশন দেখাবে, চিত্রটা দেখাবে। তাহলে জটিল যৌগ যে গঠন করে সেটা আমরা ব্যাখ্যা দিতে পারি। ঠিক এরকম নিকেল আসতে পারে, আয়রন আসতে পারে। নিকেলটা একটা কার্বনিল
তুমি যদি নিকেল একটা কার্বনিল বলো তাহলে এটা হচ্ছে একটা একটা হচ্ছে জটিল যৌগ। আর এখানে যদি একটা 2+ বা 3+ দিয়ে দাও তাহলে এটা হয়ে যাবে জটিল আয়ন। ঠিক একই রকম ভাবে আমরা হেক্সাসাইন ফেরেট 2 আয়ন বা ফেরেট 3 আয়ন এগুলো আমরা দেখাতে পারি। এটা ফেরেট 2 আয়ন, কারণ এখানে আয়রনের জার্মান +2, 3- দিলে এখানে +3 হবে। এবার সাধারণত আমরা যে অবস্থান মৌলগুলি জটিল যৌগ গঠন করে তার ব্যাখ্যা এবার আমরা দিতে পারি। এরপর আসো অবস্থান মৌলসমূহ সাধারণত প্রভাবক হিসাবে ক্রিয়া করে। তোমরা জানো আসলে অবস্থান মৌলগুলো বা মৌলিক যৌগগুলো প্রভাবক হিসাবে ক্রিয়া করে। ইতিমধ্যে অনেক রিয়েকশন, অনেক উদাহরণ তোমরা ক্লাস 10-এ করে আসছো। যে মনে করো যেমন আমরা অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি, সেখানে দেখো যে আয়রন প্রভাবক হিসেবে কাজ করে। ক্লাস 10-এ করে আসছো যে লাসাটেলের নীতি অনুসারে যে অ্যামোনিয়া উৎপাদনের পদ্ধতি, যে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে মনে করে যে অ্যামোনিয়া উৎপন্ন করে, অ্যামোনিয়া উৎপাদনের সময় আমরা সেখানে প্রভাবক হিসেবে ব্যবহার করি আয়রন। আয়রন হচ্ছে একটা অবস্থান্তর মৌল। এবং প্রভাবক হিসেবে ব্যবহার করি মলিবডেনাম বা অ্যালুমিনিয়াম অক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই মলিবডেনাম কিন্তু একটা অবস্থান্তর মৌল। এই যে অবস্থান্তর মৌলের একটা ব্যবহার, যেটা প্রভাবক হিসেবে ক্রিয়া করে, তার ব্যাখ্যা আমরা এখানে দেখতে পারি। আমার মনে করি সালফার ডাইঅক্সাইড যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে, সালফার ডাইঅক্সাইড, সেখানে তুমি দেখবে প্রভাবক হিসেবে ব্যবহার করে আমরা ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইড বা প্লাটিনাম। এগুলো হচ্ছে, প্লাটিনাম হচ্ছে একটা অবস্থান্তর মৌল, আর ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইড হচ্ছে একটা অবস্থান্তর মৌলের যৌগ, যে ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইড আমরা ব্যবহার করি। যেমন অসম্পৃক্ত যৌগ থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুতি, ইথিলিন থেকে ইথেন প্রস্তুতি, সেখানে আমরা নিকেল প্রভাবক হিসেবে ব্যবহার করি। অর্থাৎ নিকেলও হচ্ছে একটা অবস্থান্তর মৌল। এগুলোর সাথে আমরা তাদের ব্যবহার দেখাতে পারি। যেমন ইথিলিনকে যখন মনে করো তুমি সংযোজন বিক্রিয়া দেখাবে, ইথেন উৎপন্ন করবে, যে মনে করো CH3 ইথেনটা উৎপন্ন করবে, সেখানে বন্ডটা মনে করবো কার্বনের সাথে, এবং সেখানে আমরা নিকেল প্রভাবক হিসেবে ব্যবহার করি। হয়তো 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হয়, আর এটা 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ব্যবহার করতে হয়। এটা মনে করো 450 ডিগ্রি, 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা ব্যবহার করতে পারি। এই যে প্রভাব হিসেবে ক্রিয়া করে, এই ধরনের যদি সব হচ্ছে 3 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে তুমি এবার ব্যাখ্যাটা দিতে পারো, যে যেটা বলবে সেটার উপর ভিত্তি করে তোমরা এই ব্যাখ্যাগুলো দিতে পারো, যে সতত অবস্থান্তর মৌলসমূহ বা অবস্থান্তর মৌলের যৌগসমূহ প্রভাব হিসেবে ক্রিয়া করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এতটুকু থাকুক যে অবস্থান্তর মৌলের ধর্মগুলো। আরেকটা প্যারামিডিজম, এগুলো আমি আগামী দিন বুঝিয়ে দেবো। এটার আলোকে আমি একটা বাসার কাজ দিচ্ছি, তোমরা বাসার কাজটা একটু লিখে নাও। বাসার কাজটা হচ্ছে আজকে তোমাদের সাথে আমার 34তম অনলাইন ক্লাস, একাদশ শ্রেণী বাসার কাজ। সেটা হচ্ছে উদ্দীপক নম্বর হচ্ছে 35 নম্বর উদ্দীপক। আজকে হচ্ছে পার্ট 3, পার্ট 1 হচ্ছে 33, পার্ট 2 হচ্ছে 34, সেটা হচ্ছে 35। এখানে মনে করো আমি আসলে একটা পর্যায় সারণী দেখাচ্ছি, যেখানে মনে করো বিশেষ করে এইভাবে আছে। এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে লিথিয়াম, এখানে আছে সোডিয়াম, এখানে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। এখানে আমি একটা মৌল দিলাম দিলাম। এটা একটা পর্যায় সারণী। চতুর্থ পর্যায়ের মৌলটা 1 2 3 4 5 6 7 8 নম্বর আছে। ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। মৌলটা হচ্ছে আয়রন। আচ্ছা, এবং তার মাঝখানে মনে করো আরেকটা দিয়ে থাকি স্ক্যান্ডিয়াম। এটা মনে করো স্ক্যান্ডিয়াম দিলাম, এটা স্ক্যান্ডিয়াম না দিয়ে আমি এটা এ দিচ্ছি, এটা বি দিচ্ছি, এটা মনে করো সি দিলাম। এখানে এ বি ও সি, প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়, প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়, এটা লিখবে। প্রশ্ন দিচ্ছি, দেখো প্রশ্ন হচ্ছে জটিল অবস্থান্তর মৌল কি? অবস্থান্তর মৌল কি? খ দিয়ে দিচ্ছি জিঙ্ক। অবস্থান্তর মৌল নয় কেন? অবস্থান্তর মৌল নয় কেন? গ দিয়ে দিচ্ছি এ ও বি
উভয়ই বিপ্লব মৌল কিন্তু অবস্থান্ত মৌল নয়। অবস্থান্ত মৌল না হলেও বি অবস্থান্ত মৌল ব্যাখ্যা করো। গ হচ্ছে উদ্দীপকে সি মৌলটি মৌলটির যৌগ রঙিন যৌগ গঠন করে, এবং জটিল যৌগ। মৌলটি রঙিন যৌগ, এটা যৌগ আর লিখতে হচ্ছে না, মৌলটি এখানে মৌলটি লিখবো। মৌলটি রঙিন যৌগ ও জটিল যৌগ গঠন করে। জটিল যৌগ গঠন করে কিনা বিশ্লেষণ করো। যাক, অবস্থান্ত মৌল না দিয়ে আমি এখানে প্রভাবক কি সেটা বলি। প্রভাবক কি এটা দেখো। প্রভাবক কি অর্থাৎ প্রভাবটা হচ্ছে যে বস্তু কোনো একটা রাসায়নিক উপস্থিতি থেকে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত বা হ্রাসপ্রাপ্ত করে, কিন্তু বিক্রিয়া শেষে ওজনের গঠন এবং রাসায়নিক সঙ্গীতে অপরিবর্তিত থাকে, তাকে প্রভাবক বলে। জিঙ্ক অবস্থান্ত মৌল নয় কেন, অবস্থান্ত মৌলের সংজ্ঞাটা দেবে এবং কেন নয় সেটা ব্যাখ্যা দেবে। এখানে এ বি উভয়ই বিপ্লব মৌলের সংজ্ঞাটা এখানে জ্ঞান, এবং এখানে যে কোনটা অবস্থান্ত মৌল নয় সেটা চিহ্নিত করবে, এরপর তার ব্যাখ্যা দেবে। এখানে অবস্থান মৌলের সংখ্যাটা দেবে, এটা জ্ঞান, তো এটা 3 নম্বর পাবে। আর এখানে যে সি রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে কিনা বিশ্লেষণ করে। রঙিন যৌগের তো কোনো আসলে সংজ্ঞা হবে না, জটিল যৌগের সংজ্ঞাটা দেবে। আর রঙিন যৌগ যে কারা গঠন করে, বিশেষ করে বিপ্লব মৌলসমূহ কেন গঠন করে সেটা ব্যাখ্যা দিয়ে তোমার এখানে জটিল যৌগটা কিন্তু সংজ্ঞা হিসেবে বেছে নেবে, এটা জ্ঞান। এরপরে এগুলো আলাদাভাবে স্পেশালি সেগুলো ব্যাখ্যা দেবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে এতটুকু থাকো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালোই থাকো, এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।